আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। একটু টেকনিক্যাল প্রবলেম হয়েছিল, সেই জন্য এটা বাদ দিয়ে আবার নতুন করে আসলাম। আচ্ছা, আমরা গৃহীত বা বর্ধিত তাপের রাশিমালা বলছি যে ক্যালোরিমিতির মূলনীতি থেকে জানি যে একটি গরম বস্তু যতটুকু তাপ হারাবে ঠান্ডা বস্তু ঠিক ততটুকু তাপ নিবে। যদিও এখানে কোনো প্রক্রিয়ায় তাপের আদান প্রদানের সময় কিছুটা অপচয় বা নষ্ট হতে পারে, আমরা সেটা কাউন্ট করব না। এক্ষেত্রে ক্যালোরিমিতির মূলনীতিতে বিবেচ্য বিষয় হলো গরম বস্তু যতটুকু তাপ ছাড়বে ঠান্ডা বস্তু ততটুকু তাপ নিবে। এবার আমরা যাব আপেক্ষিক তাপের সংজ্ঞা থেকে। আপেক্ষিক তাপের সংজ্ঞায় বলেছিলাম 1 কেজি ভরের কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে তাপের প্রয়োজন হয় তাকে আপেক্ষিক তাপ বলে। আপেক্ষিক তাপকে এস দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আপেক্ষিক তাপের সংজ্ঞা থেকে আমরা লিখতে পারি 1 কেজি ভরের কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে তাপের প্রয়োজন হলো এস জুল। এস জুল মানে এসটা কোথা থেকে আনলাম? যে আপেক্ষিক তাপের সংজ্ঞা থেকে যে পরিমাণ তাপ লাগে সেটাকে আপেক্ষিক তাপ বলে, আর আপেক্ষিক তাপকে এস দ্বারা প্রকাশ করা হয়, সেখান থেকে এস আনলাম। এবার আমরা এখানে বলবো এম কেজি ভরের কোন বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে তাপের প্রয়োজন। যদি 1 কেজির জন্য এস লাগে তাহলে এম কেজির জন্য আরো বেশি লাগবে, আমরা ওই নিয়ম থেকে জানি। তার মানে এমএস জুল। এবার সুতরাং এম কেজি ভরের কোন বস্তুর তাপমাত্রা ডেল্টা থিটা কেলভিন বৃদ্ধি করতে তাপের প্রয়োজন। তাহলে 1 কেলভিনের জন্য যদি এটা লাগে, ডেল্টা থিটা কেলভিনের জন্য আরো বেশি লাগবে, তার মানে এমএস ডেল্টা থিটা জুল। এবার এখান থেকে দেখো এম কেজির জন্য ডেল্টা থিটা কেলভিন বৃদ্ধি করতে তাপের প্রয়োজন। সুতরাং গৃহীত বা বর্ধিত তাপ, এটাকে প্রকাশ করলাম কিউ দিয়ে। কিউ সমান হলো এমএস ডেল্টা থিটা। তার মানে বস্তুর ভর, আপেক্ষিক তাপ এবং তাপমাত্রার পার্থক্য গুণ করলে গৃহীত বা বর্জিত তাপ পাওয়া যায়। এই জায়গাটা মনে রাখতে লাগবে। গৃহীত বস্তুর ভর, আপেক্ষিক তাপ, তাপমাত্রার পার্থক্য। তাহলে গৃহীত তাপ এবং বর্জিত তাপের রাশিমালা হলো এটা। গৃহীত তাপের রাশিমালা যেটা, বর্জিত তাপের রাশিমালাও সেটা। কারণ এখানে ধরে নেওয়া হয়েছে গরম বস্তু যতটুকু তাপ হারাবে ঠান্ডা বস্তু ঠিক ততটুকু তাপ নেবে। তাহলে এখানে এই সমীকরণটি আমাদের এই অধ্যায়ের বেশিরভাগ অঙ্ক করা হয়। এখন আমরা এই সমীকরণের উপরে অঙ্ক করার চেষ্টা করব। তাহলে আমরা একটা অঙ্ক লিখতে পারি, দেখি। তাহলে আমরা লিখলাম 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 500 গ্রাম পানিতে 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 300 গ্রাম পানি মিশ্রিত করলে মিশ্রণের তাপমাত্রা কত হবে? এখানে কতগুলো বিষয় জানা লাগবে। আমরা আপেক্ষিক তাপ পড়েছিলাম, পানির আপেক্ষিক তাপ জানা লাগবে, বরফের আপেক্ষিক তাপ জানা লাগবে, বরফ গলনের আপেক্ষিক সূত্র তাপ জানতে হবে। এই জিনিসগুলো আগে দেওয়া থাকবে না, তোমার মুখস্থ থাকতে হবে।
আবার মাঝে মধ্যে দিয়েও দিতে পারেন। তাহলে এখানে দেখো, এখানে দুটি বস্তু, একটা গরম আর একটা ঠান্ডা। একটা হলো 20 ডিগ্রি তাপমাত্রার 500 গ্রাম পানি, আর একটা হলো 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 300 গ্রাম পানি। তাহলে এখানে তাপ দিবে 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিটা তাপ দিবে, আর 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিটা তাপ নিবে। কতক্ষণ এই তাপের আদান প্রদান হবে? যতক্ষণ উভয়ের তাপমাত্রা সমান না হবে। উভয়ের তাপমাত্রাটা সমান হলে যেটা পাওয়া যাবে সেটি হবে মিশ্রণের তাপমাত্রা। দুটি বস্তুর মধ্যে, যেমন তুমি একটি ছবিতে যদি দেখো, মনে করো এটা একটা ছবি, এখানে পানি আছে এই পর্যন্ত, এখানে পানি আছে এই পর্যন্ত। এবার তুমি একটি নল দ্বারা পূর্ণ করলা, তাহলে পানি এখান থেকে এদিকে যাবে। কতক্ষণ যাবে? যতক্ষণ উভয় পাত্রের পানির উচ্চতা সমান না হবে। যতক্ষণ উভয় পাত্রের পানির উপরের পৃষ্ঠের উচ্চতা সমান না হবে ততক্ষণ পর্যন্ত পানি প্রবাহিত হবে। ঠিক তেমনি এখানে তাপের আদান প্রদান হবে। কতক্ষণ পর্যন্ত আদান প্রদান হবে? যতক্ষণ পর্যন্ত না তাপমাত্রা সমান হয়। উভয় বস্তু বা উভয় পদার্থের যখন তাপমাত্রা সমান হয়ে যাবে তখন আর তাপের আদান প্রদান হবে না। তাপের আদান প্রদান নির্ভর করে তাপমাত্রার উপর, তাপের পরিমাণের উপর নির্ভর করে না, নির্ভর করে তাপমাত্রার উপর। তাহলে আমরা এখন এখানে দেখি অঙ্কটা। এখানে সবচেয়ে যে জায়গাটা স্টুডেন্টদের ভুল হয় সেখানে হলো অনেকগুলো তাপমাত্রা থাকে, বড় ছোট আমরা চিনতে পারি না। যেমন এখানে একটা তাপমাত্রা 20 ডিগ্রি একটা আছে, 80 ডিগ্রি আছে, আরেকটা পাবো মিশ্রণের তাপমাত্রা। এখন এই মিশ্রণের তাপমাত্রাটা এই 20 এবং 80 থেকে কোনটা থেকে বড় কোনটা থেকে ছোট এটা আগে শনাক্ত করতে হবে। কয়জন কানেক্টেড হয়েছো? 18 জন। থ্যাংক ইউ ফর দিস। আমি হুমায়রা। ওকে ফাইন বাবা। তারপরে তোমরা আমাকে একটি প্রশ্নের উত্তর দাও তো, এখানে যে মিশ্রণের তাপমাত্রাটা আমরা পাবো সেই মিশ্রণের তাপমাত্রাটা 20 এবং 80 থেকে কোনটা থেকে বড় আর কোনটা থেকে ছোট হবে এটা একটু জানাও তো। মিশ্রণের তাপমাত্রাটা 20 থেকে বড় হবে না 80 থেকে বড়, না 80 থেকে ছোট, না 20 থেকে ছোট, না এই দুইটার কোনো একটি সমান হবে? এটা কি আমাকে জানাতে পারবে? মিশ্রণের তাপমাত্রাটা বলতে পারবে কোনটা বড় কোনটা ছোট? বলতে পারবে মিশ্রণের তাপমাত্রাটা কোনটা থেকে বড় বা কোনটা থেকে ছোট? আচ্ছা, নূপুর ইসলাম বলছে নো স্যার, বলতে পারবো না। আর কেউ? 19 জনের মধ্যে কোন একজন যে আমাকে যে বের করতে বলছে মিশ্রণের তাপমাত্রাটা সেটা 20 থেকে এবং 80 থেকে কোনটা থেকে বড় বা ছোট বলতে পারবো? এই বলতে না পারলেই তো প্রশ্নটা ধরা খুব কঠিন হয়ে যাবে। বিশ থেকে বড় এবং 80 থেকে ছোট হবে। নার্গিস আক্তার, থ্যাংক ইউ ফর দিস। একজনের কাছ থেকে পেলাম। ওকে, 20 থেকে বড় 80 থেকে ছোট হবে। ওকে, মাকসুদা থেকে পেলাম, থ্যাংক ইউ ফর দিস। লেখাটা কি ক্লিয়ার দেখা যায়? লেখা ঝামেলা করতেছে।
ওকে ফাইন। আমার এই তাপমাত্রাটা হবে, মিশ্রণের তাপমাত্রাটা হবে 20 থেকে বড়, 80 থেকে ছোট। এটা ধরতে পারলে এর অঙ্ক অর্ধেক সোজা হয়ে গেল, আর এটা ধরতে না পারলে অঙ্ক সোজা হবে না। তাহলে আমরা প্রথমেই লিখলাম ঘড়ির মিশ্রণের তাপমাত্রা, থিটা ডিগ্রি সেলসিয়াস, এটা ধরে নিলাম। এবার 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি তাপ ছাড়বে, আর 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি তাপ নেবে। তাহলে আমরা কি করব, অন্য অঙ্কের ক্ষেত্রে যেমন আমরা দেওয়া আছে লিখে আমরা জানি লিখে, এখানে একটু ভিন্নভাবে লিখতে হবে না, এখানে একাধিকবার দেওয়া আছে লিখতে হবে। তাহলে আমরা লিখলাম 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 500 গ্রাম বা 0.5 কেজি। এই 500 গ্রামকে কেজিতে নিলাম। 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 0.5 কেজি পানিকে থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত করতে গৃহীত তাপ এটাকে Q1 দিলাম। তাহলে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 500 গ্রাম পানিতে 0 ডিগ্রি সেলসিয়াস থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত করতে গৃহীত তাপ। এইটা একটু মাথায় রাখো, Q সমান আমরা কি পেয়েছিলাম, mn ডেল্টা থিটা। এই অনুযায়ী আমাকে বসাইতে হবে। আমি কিন্তু দেওয়া আছে আগে লিখি নাই, তাহলে আমাকে সরাসরি বসাইতে হবে। তাহলে দেখো বস্তুর ভর, এখানে ভর কত 0.5, আর এখানে বস্তুটা কি পানির আপেক্ষিক তাপ হলো 4200। এটা মুখস্থ রাখতে হবে, পানির আপেক্ষিক তাপ হলো 4200, পানির আপেক্ষিক তাপ 4200। এবার তাপমাত্রার পার্থক্য, বড়টা মাইনাস ছোটটা। তাহলে আমরা জানি থিটাটা এখানে বড় আর 20 ছোট, তার মানে থিটা মাইনাস 20, এটা হিসাব করতে হবে। তাহলে আমরা এখানে হিসাব করলাম 0.5 দিয়ে গুণ করলে হয় 2100 থিটা মাইনাস 2100 ইনটু 20, তার মানে 42 এত জুল। এই তিনটা জিনিস একসাথে গুণ করলাম, এটা কিন্তু থিটা, এটা শূন্যর সাথে মিলায় গেল না। আবার এই দুইটা আর এটা গুণ করে লিখলাম। এবার আমি গৃহীত তাপ পেলাম। এবার বর্জন করবে কে 80 ডিগ্রি তাপমাত্রা, তাহলে তুমি লিখলাম 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 300 গ্রাম বা 0.3 কেজি পানিকে থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত করতে বর্জিত তাপ এটাকে Q2 দিলাম। তাহলে এখানে ভর কত 0.3, পানির আপেক্ষিক তাপ 4200 ইনটু তাপমাত্রার পার্থক্য হলো এখানে 80 বড় থিটা ছোট, তার মানে 80 মাইনাস থিটা, পার্থক্য হলো বড়টা মাইনাস ছোটটা। তাহলে দেখি কত হয় এখানে 0.3 ইনটু 4200 ইনটু 80, তার মানে এটা হলো 100800 মাইনাস এটা হলো 0.3 ইনটু 4200, তার মানে 1260 থিটা এত জুল। তাহলে আমি এখানে গৃহীত তাপ পেয়ে গেলাম আর বর্জিত তাপ পেয়ে গেলাম।
এবার ক্যালোরিমিতির মূলনীতি থেকে জানি আমরা গৃহীত তাপ সমান বর্জিত তাপ। তোমরা কি এ পর্যন্ত উঠিয়েছো? এ পর্যন্ত উঠিয়েছো কিনা আমাকে বলো তো। গৃহীত আর বর্জিত জিনিসটা কি বুঝেছো? না বুঝলে আমাকে একটু জানাও। রিনা আক্তার কি লিখছে? লিখছে যে কি রিকোয়েস্ট অ্যাপসেট করে আছো। আচ্ছা, লেখা হয়েছে। আমি কি এর পরেরটায় যাব? পরেরটায়। গৃহীত তাপ বের করলাম, বর্জিতটা বের করলাম। ওকে, ফাইন। এবার আমরা লিখব ক্যালোরিমিতির মূলনীতি থেকে জানি। প্রশ্নটা মুছে দিলাম, এখানে লিখব ক্যালোরিমিতির মূলনীতি থেকে জানি। ক্যালোরিমিতির মূলনীতি থেকে জানি কি জানি গৃহীত তাপ সমান বর্জিত তাপ। এবার আমি গৃহীতটা ধরেছি Q1, লিখলাম Q1, আর বর্জিতটা ধরেছি Q2, লিখলাম Q2। এবার আমি এখানে মান বসাবো। দেখো তো, Q1 হলো আমার, এটা ছিল Q1, তার মানে 21 থিটা মাইনাস 423 আর বর্জিতটা ছিল 100,800,126 থিটা। আমি এখানে দেখে দেখে মান বসাইলাম, আর এটা লিখলাম ক্যালোরিমিতির মূলনীতি থেকে। ক্যালোরিমিতির মূলনীতিটা ছিল গৃহীত তাপ সমান বর্জিত তাপ। গৃহীত তাপ সমান বর্জিত তাপ। তাহলে আমি এখান থেকে শুধু মান বসাইলাম। এবার আমি সব থিটাগুলো বামে নিয়ে আসবো, আর থিটা ছাড়া সংখ্যাগুলো ডানে নিয়ে যাব। তাহলে 2100 থিটা প্লাস 1260 থিটা 100,800,4200 কি করলাম, সব থিটাগুলো এক পাশে নিয়ে আসলাম, থিটা ছাড়া সংখ্যাগুলো আরেক পাশে রাখলাম। তার মানে এটা এখন যোগ করব 2100, 3360 থিটা 1260 প্লাস 3360, আর এই পাশে হলো 100,800,800 প্লাস 42 তিনটা শূন্য, তার মানে 142,800। এবার থিটা রেখে বাকিটা দিয়ে ভাগ করে দাও, তার মানে থিটা সমান 142,800 বাই 3360 আর 3360, তার মানে 45 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এবার দেখো যে আমরা বলছিলাম যে থিটাটা মিশ্রণের তাপমাত্রাটা হবে 20 থেকে বড় আর 80 থেকে ছোট। যদি ব্যতিক্রম হতো তাহলে বুঝতে হবে অঙ্ক ভুল হয়ে গেছে। তার মানে মিশ্রণের তাপমাত্রা হলো এটা। এবার এই হিসাবটা উঠাও। মাহমুদ হক। আচ্ছা, সবার কি হিসাবটা উঠানো হয়েছে? নতুন আরেকটি অঙ্কে কি যাব? তো এটা আমরা করলাম যে দুটি ভিন্ন তাপমাত্রার পানি মিশ্রিত করলাম।
এখানে বিভিন্ন কিছু হইতে পারে, ভিন্ন ভিন্ন তাপমাত্রা হইতে পারে, ভিন্ন ভিন্ন ভর হইতে পারে, একই অঙ্ক বহু রূপে থাকতে পারে। ওকে, এর পরের অঙ্কে গেলাম। দেখো সেলসিয়াস তাপমাত্রা 300 গ্রাম বরফকে, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 300 গ্রাম বরফকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত করতে কত তাপের প্রয়োজন? এটা একটা প্রশ্ন যে কত 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 300 গ্রাম বরফকে 100 ডিগ্রি তাপমাত্রার পানিতে পরিণত করতে কত তাপের প্রয়োজন। এখানে কোনো তাপের বিনিময় ঘটবে না। বিনিময় অর্থ হলো একজন দিবে আরেকজন দিবে। এখানে শুধু আমি বরফকে 100 ডিগ্রি 0 ডিগ্রি তাপমাত্রার বরফকে 100 ডিগ্রি তাপমাত্রার পানিতে নিব। তাহলে আমার কি পরিমাণ তাপ দিলে আমি এটা 100 ডিগ্রি তাপমাত্রার পানি বানাতে পারব। আমি অঙ্কটা করে এখানে একটা বিষয়বস্তু আছে যে কিভাবে ধাপে ধাপে এই বরফ যখন পানিতে পরিণত হয় কয়টা ধাপে তাপ গ্রহণ করে সেটা আমি দেখাচ্ছি। আজ অঙ্কটা করে নেই। এখানে প্রথমে 0 ডিগ্রি তাপমাত্রার বরফ প্রথমে 0 ডিগ্রি তাপমাত্রার পানিতে যাবে। তাহলে এই যে 0 ডিগ্রি তাপমাত্রার বরফটা 0 ডিগ্রি তাপমাত্রার পানিতে গেল। বরফ হলো একটি কঠিন পদার্থ আর পানি হলো তরল পদার্থ। তার মানে এখানে তাপমাত্রা একই কিন্তু অবস্থার পরিবর্তন। এই অবস্থার পরিবর্তন ঘটাতে যে তাপের প্রয়োজন হয় সেটাকে বলা হয় সুপ্ত তাপ। আর এখানে যেহেতু বরফকে আমি 0 থেকে 0-তে নিব এটাকে বলা হয় বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ। তাহলে আমাকে এখানে জানতে হবে বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপের সংজ্ঞাটা কি। তাপমাত্রার পরিবর্তন না ঘটিয়ে 1 কেজি বরের বরফকে 1 কেজি পানিতে পরিণত করতে যে তাপের প্রয়োজন হয় সেটাকে বলা হয় বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ। অথবা আমরা বলতে পারি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত করতে যে তাপের প্রয়োজন হয় তাকে বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ বলে। বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ একটা নির্ধারিত দেওয়া আছে। আগের পুরাতন বইগুলোতে দেওয়া ছিল 33600 আর এখন তোমার বইয়ে দিয়েছে 334 তার মানে আগে ছিল 6 এখন হলো 4। তার মানে তুমি বিভিন্ন বই পুস্তক দেখলে এই দুটি তাপমাত্রাই পেতে পারো। বেশিরভাগ জায়গায় তুমি পাবা 33600। তোমাদের বইয়ে যেহেতু 334 দিয়েছে সেহেতু তুমি তোমার বইয়ের আলোকেই করবে। তাহলে এখানে পানিটা দুটি ধাপে তাপ নিবে। একটা হলো 0 ডিগ্রি তাপমাত্রার বরফ থেকে 0 ডিগ্রি তাপমাত্রার পানি হবে। পরে 0 ডিগ্রি তাপমাত্রার পানিটা 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত হবে। তার মানে এই পর্যায়ে দুটি ধাপে তাপ গ্রহণ করবে। তাহলে আমরা লিখলাম, অ্যানসার শুরু করলাম। লিখলাম 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 300 গ্রাম বা 0.3 কেজি বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত হতে গৃহীত তাপ বা প্রয়োজনীয় তাপ
তাহলে এবার এখানে দেখো এটাও 0 ডিগ্রি, এটাও 0 ডিগ্রি সেলসিয়াস। তার মানে এখানে তাপমাত্রার পার্থক্য হয় না, এটাও 0 ডিগ্রি সেলসিয়াস, এটাও 0 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা এখানে যেটা লিখতাম যে ms ডেল্টা থিটা, তাহলে এখানে ডেল্টা থিটা থাকবে না, কারণ আমার তাপমাত্রার পরিবর্তন হয় না। তাহলে এখানে বলবে বরফ গলনের আপেক্ষিক সূত্রটা, তার মানে m l f, এই l f দিয়ে বোঝানো হয় বরফ গলনের আপেক্ষিক সূত্রতা, l f দিয়ে বোঝানো হয় বরফ গলনের আপেক্ষিক সূত্রতা। তার মানে এটা 0.3 আর এটা তো 334 আমি তোমার বইটা লিখলাম, অন্যান্য বই থেকে এখানে লিখবা 6 লেখা আছে। কত লেখা আছে? 6। কয়জন আছো? 20 জন। ওকে ফাইন। কত গুণ করে ফেলেছো? কত হয় রেজাল্ট? এবার 0.3 ইনটু 334 তার মানে 100 এত জুল। তাহলে আমরা মনে রাখি এটা হলো বরফ গলনের আপেক্ষিক সূত্রতা, বরফ গলনের আপেক্ষিক সূত্রতা 334 একেবারে ঠোঁটস্থ করে ফেলি। এটার অর্থ হলো 1 কেজি বরফের বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 1 কেজি বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত করতে এত জুল তাপের প্রয়োজন। তার মানে 334 এত জুল তাপ যদি তুমি বরফে দাও, তাহলে 0 ডিগ্রি তাপমাত্রার বরফটা কতটুকু বরফে দিবা? 1 কেজিতে দিলে সেটা পানিতে পরিণত হবে। এবার এটা 0 ডিগ্রি তাপমাত্রার পানি হলো। এবার 0 ডিগ্রি তাপমাত্রার পানি থেকে যাব আমি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে। তাই আমরা লিখলাম 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 0.3 কেজি পানিকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত হতে আগেরটা Q1 ধরেছিলাম, এবার Q2, তার মানে এটা হবে m হবে 0.3। এবার কিন্তু আর বরফ না, এবার কিন্তু আমার পানি হয়ে গেছে, তাই পানির আপেক্ষিক তাপ বসাইতে হবে। আর এখানে হলো 0 ডিগ্রি সেলসিয়াস আর এখানে হলো 100, তার মানে 100 মাইনাস 0, 100 মাইনাস 0। এখানে ডিগ্রি সেলসিয়াস বসায়ও না, সবগুলোর একক বসাইলে যা হয়, এখানে ঘরের একক, আপেক্ষিক তাপের একক এবং তাপমাত্রার পার্থক্যের একক বসাইলে পুরো কাটাকাটি গিয়ে জুল হবে, মানে তাপের একক হবে। এবার এখানে দেখি 0.3 ইনটু 4200 ইনটু 100, তার মানে 12600 এত জুল। তাহলে একটা পাইলাম আর একটা পাইলাম, তাহলে হবে আমার মোট গৃহীত তাপ, মোট গৃহীত তাপ, মোট গৃহীত তাপ Q সমান হলো Q1 প্লাস Q2। তাহলে এটা আর এটা যোগ করে দাও, দেখো কত হয়? 26 প্লাস 100 800 তাহলে আমরা দুটি নিয়মের অঙ্ক করে ফেললাম। এবার আরেকটা নতুন নিয়মে যাব, আরেকটা বিষয় একটু দেখিয়ে নেই, তারপরে আমরা অন্য নিয়মে যাই।
11টা 2 বাজে। আচ্ছা, ক্লাস আছে নাকি তোমাদের? আরও অন্য ছাত্রের ক্লাস আছে? তাহলে দেখো যে মাইনাস তাপমাত্রা থেকে কিভাবে বরফের ধাপে ধাপে পরিবর্তন হয়। বিষয়টা হলো মাইনাস তাপমাত্রার বরফকে বাষ্পে পরিণত করতে, মাইনাস তাপমাত্রার বরফকে বাষ্পে পরিণত করতে কয়টি ধাপে মাইনাস তাপমাত্রার বরফকে বাষ্পে পরিণত করতে, সেখানে একবার উত্তর লেখা দিই, ঠিক আছে? 4টি ধাপে তাপ গ্রহণ করে। মাইনাস তাপমাত্রার বরফকে বাষ্পে পরিণত করতে 4টি ধাপে এখানে তাপ গ্রহণ করে। সেই ধাপগুলো আমি দেখিয়ে দিচ্ছি একটু দেখুন। মাইনাস তাপমাত্রা যে কোনো -5, -10, -150 যে কোনোটা হতে পারে, এই হলো একটা অবস্থা। এটা হলো মাইনাস তাপমাত্রা। মাইনাস তাপমাত্রা থেকে প্রথমে যাবে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মাইনাস তাপমাত্রার বরফ লিখলাম। মাইনাস তাপমাত্রার বরফ থেকে প্রথমে যাবে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফে। মাইনাস তাপমাত্রার বরফ থেকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফে যাবে। তারপরে এখানে হলো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি হবে, পানিতে বরফে। তারপরে এখানে হবে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে। সর্বশেষ হলো 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিকে যে কোনো তাপমাত্রার বাষ্পে, এবার দেখো প্রথমে মাইনাস থেকে 0 তারপরে 0 ডিগ্রি তাপমাত্রার বরফে, আর 0 ডিগ্রি তাপমাত্রার বরফে 0 ডিগ্রি তাপমাত্রার পানিতে, তারপরে 0 ডিগ্রি তাপমাত্রার পানি থেকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে, তারপরে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে যে কোনো তাপমাত্রায়। এখানে বলতে বরফ গলনের বরফের আপেক্ষিক তাপ 2100, আর এখানে বলবে 334,000, আর এখানে বলবে 4200 আপেক্ষিক তাপ, আর এখানে হবে 2268,000। এটা হলো বরফের আপেক্ষিক তাপ। এই চারটা সংখ্যা তোমাকে মনে রাখতে হবে। এটা হলো বরফের আপেক্ষিক তাপ, এটা হলো বরফ গলনের আপেক্ষিক শুদ্ধ তাপ, এটা হলো পানির আপেক্ষিক তাপ, এটা হলো বাষ্পীভবনের আপেক্ষিক শুদ্ধ তাপ। এই তাপগুলো অনেক অঙ্কের মধ্যে কখনো 2টা তাপ দিবে, কখনো এই 2টা দিবে, কখনো এই 3টা দিবে, কখনো এই 3টা দিবে।
অঙ্ক করার সময় যতগুলো ধাপ চারটে একসাথে চাইবে এমন কোনো কথা নাই, যে কোনো কয়টা ধাপ চাইতে পারেন। এবার বিষয়টা দেখো, মাইনাস তাপমাত্রার বরফ যাবে কোথায়? 0 ডিগ্রি তাপমাত্রার বরফে। 0 ডিগ্রি তাপমাত্রার বরফ যাবে 0 ডিগ্রি তাপমাত্রার পানিতে। 0 ডিগ্রি তাপমাত্রার পানি যাবে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে, আর 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি যাবে যে কোনো তাপমাত্রার বরফে। এই আর গ্রাফটা যদি তুমি বুঝতে পারো তাহলে অনেক অঙ্কই পারা সম্ভব। মনে রাখতে হবে এই বরফের মধ্যে যখন তাপের বিনিময় ঘটবে তখন কোথা থেকে কোথায় যাবে, এবং সেটা ধারাবাহিক তোমাকে মনে রাখতে হবে। 0 থেকে মাইনাস তাপমাত্রার বরফ থেকে যাবে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ থেকে যাবে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি যাবে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে। শেষেরটা 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি যে কোনো তাপমাত্রার বাষ্পে যাবে। এই চারটা ধাপ ধারাবাহিকভাবে মনে রাখতে হবে। 2100 হলো বরফের আপেক্ষিক তাপ, আর 33400 হলো বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ, 4200 হলো পানির আপেক্ষিক তাপ, আর 2268000 এটা হলো পানির বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ। তাহলে আজকে এই জিনিসটাকে আয়ত্তে নিয়ে আসতে হবে। আর যে নিয়মের অঙ্ক করলাম সেই অঙ্কগুলো আরও কিছু অঙ্ক করে ওই নিয়মগুলোকে তোমার আয়ত্তে আনতে হবে। তাহলে সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।